বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক আদালত নীলফামারীতে যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের পেমেন্ট কিভাবে করবেন, তা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। প্রথমে আমরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক এর কার্যালয়ে যে নতুন সার্কুলার, সেগুলো হচ্ছে প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার কিন্তু এটা হচ্ছে আপনার স্থায়ী চাকরি। এখানে আপনাকে অবশ্যই স্বহস্তে আপনাকে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। সো প্রথমে যে পদ সেটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে একটি পদ এবং এখানে গ্রেড হচ্ছে 13তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে 2.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় বিভাগ হিসেবে কাউন্ট করা হয়। অবশ্যই আপনাকে 2.50 উপরে থাকতে হবে সিজিপিএ। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর আবেদন করতে হবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে শার্টলিপি ও আপনার যে কম্পিউটার যে সনদ সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং আপনার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে আপনার ইংরেজিতে 100 এবং বাংলা থাকতে হবে 80। এবং আপনার যে সাধারণ যে টাইপিং স্পিড কম্পিউটারে সেটা থাকতে হবে ইংরেজিতে আপনার 35 এবং বাংলায় আপনাদের 30 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে, এরপরে 2 নম্বর পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 6টি পদ আর এখানে গ্রেড হচ্ছে 14তম গ্রেডের চাকরি। এটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে আপনাকে গ্র্যাজুয়েশন বা সমমান ডিগ্রি স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে 70 এবং বাংলায় থাকতে হবে 60, 80 এবং 60 থাকতে হবে। এবং আপনার যে টাইপিং স্পিড কম্পিউটারে সেটা থাকতে হবে ইংরেজিতে আপনাদের 30 এবং বাংলায় থাকতে হবে 25। এবং অবশ্যই আপনাকে যেগুলো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে শার্টলিপি এবং আপনার যে কম্পিউটার সনদ সেটা কিন্তু আপনার থাকতে হবে। সেটা 6 মাস হতে পারে অথবা 1 বছরে হতে পারে। এরপর দেখতেছেন নিচে এখানে 3 নম্বর পদটি হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেটি হচ্ছে 5টি পদ। আর এখানে গ্রেড হচ্ছে 16তম গ্রেডের চাকরির। বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে হবেন। এছাড়াও আপনার অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে আপনার 30 এবং বাংলায় থাকতে হবে 20। এবং অবশ্যই আপনাকে যে কোনো সরকার স্বীকৃত অনুমোদন থেকে প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে কম্পিউটার কোর্স করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন 4 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক, যেটা হচ্ছে 3টি পদ এবং এটি হচ্ছে 20তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন নৈশ প্রহরী বা নাইট গার্ড যেটা বলা হয়, যেটা পদের সংখ্যা হচ্ছে 1টি। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে কিন্তু আপনি 8ম শ্রেণী বা 8 পাস করলে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 এর কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এটার পদসংখ্যা, বেতন স্কেল এবং অন্যান্য যে যোগ্যতা সেটা আমরা পড়ে দেখলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার শর্তাবলীর মধ্যে, আপনারা যদি দেখেন এই শর্তাবলীর মধ্যে মূলত আপনার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনাদের এখানে বলে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ঠিকানায় মূলত আপনাকে চিঠিটা পাঠাতে হবে। আপনি চাইলে সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে চিঠি পাঠাতে পারেন। সেক্ষেত্রে এখানে লিখতে হবে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 নীলফামারী বরাবর। কিন্তু আপনাকে 19 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনাকে কিন্তু ডাকযোগে অথবা আপনি সরাসরি গিয়ে তাদের অফিসে জমা দিতে পারেন। সো এভাবে মূলত আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন প্রসেসটা আপনাদের অতিরিক্ত জেলা আপনাদের চিফ জুডিশিয়াল
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং এটা দুইটা কিন্তু আবেদন প্রসেস সেম। সেক্ষেত্রে আমি দুটা একসাথে বলে আপনাদের পরবর্তীতে কীভাবে আবেদন করতে হয় তার বিস্তারিত সেখানে দেখাচ্ছি। আর এটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়, এটা হচ্ছে নীলফামারীর এটিরও। আর এটা আপনাদের দৈনিক ইত্তেফাক পত্রিকায় 29 নভেম্বর 2024 সালে এটি প্রকাশিত হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার, এই পাশে আপনাদের প্রকাশের তারিখ দেওয়া আছে। সো এরপর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে, এবং পূর্বে ছিল স্থায়ী, এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে, যেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে পরবর্তীতে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদসংখ্যা, বেতন স্কেল 2015 সাল অনুযায়ী, এরপর পদসংখ্যা, এরপর শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে। সো প্রথমেই যে পদ সেটা আমরা যদি দেখি সেটা হচ্ছে ষাট লিপিকার, যেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। আর এটাকে স্টেনোগ্রাফার বলা হয়। এটার পদসংখ্যা হচ্ছে, এটার গ্রেড হচ্ছে আপনাদের 13তম গ্রেড, যেটা বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় সীমা সমমান সিজিপিএ নিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া অবশ্যই আপনাকে ষাটলিপি মিনিটে থাকতে হবে 100টা, এবং ইংরেজিতে এবং বাংলা থাকতে হবে 70, এবং আপনার কম্পিউটার টাইপিং হিসেবে থাকতে হবে ইংরেজিতে আপনাদের 35 এবং বাংলায় থাকতে হবে 30। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং অবশ্যই আপনাকে সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে, সরকার কর্তৃক যে কোনো প্রতিষ্ঠান থেকে, অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে ষাটলিপি বা কম্পিউটার কোর্সের উপরে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এবং 2 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13তম গ্রেডের চাকরি, এবং এটা হচ্ছে পদসংখ্যা হচ্ছে একটি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে অবশ্য বিজ্ঞান বিভাগ থেকে কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়া অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময়, ব্যবহারিক পরীক্ষার সময়। এরপর দেখতে পাচ্ছেন 3 নাম্বার পদটি হচ্ছে, এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর, আর এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি, এবং এটি পদসংখ্যা হচ্ছে মোট 3টি। এবং এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনার যে রেজাল্ট সেটা থাকতে হবে 2.50 উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবেন। এবং ষাটলিপির যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে 80 এবং বাংলায় থাকতে হবে 60, এবং কম্পিউটার টাইপিং স্পিড সেটা হবে ইংরেজিতে 30 এবং বাংলায় থাকতে হবে 25। এবং অবশ্যই আপনাকে যে কোনো সরকারি স্বীকৃত অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনাকে ষাটলিপি এবং কম্পিউটার কোর্সের উপরে আপনার যে সনদ সেটা কিন্তু থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ষাটলিপি কম্পিউটার অপারেটর আবেদন করতে হবেন। এবং 4 নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী, যেটা হচ্ছে 15তম গ্রেডের চাকরি, এটার বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট একটি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে কম্পিউটারে পারদর্শী হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন, এবং এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন 5 নম্বর পদটি হচ্ছে রেকর্ড সহকারী, যেটার গ্রেড হচ্ছে 16তম গ্রেড, যেটা বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে পদসংখ্যা আছে মোট একটি। এখানে কিন্তু আপনি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং আপনারা যারা কম্পিউটার বিষয়ে পারদর্শী তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন প্রেসেস সার্ভার, যেটা হচ্ছে 19তম গ্রেডের চাকরি, এটা পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে হবে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি, এখানে কিন্তু পদসংখ্যা হচ্ছে 4টি। এখানে কিন্তু আপনি এসএসসি পাশ করলে আবেদন করতে হবেন। এবং সর্বশেষ পদ হচ্ছে নৈশ প্রহরী, যেটা হচ্ছে নাইট গার্ড বলা হয়, যেটা 20তম গ্রেড, এটা পদসংখ্যা হচ্ছে মোট 3টি। এবং এখানে কিন্তু আপনি যে এসএসসি পাশ করলে আবেদন করতে হবেন। সো এই ছিল মূলত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারীর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল। এরপরে দেখাবো এখানে শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু আপনার নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে হবেন। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম ফর্ম কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেক্ষেত্রে একটু পরে আপনাদের দেখাচ্ছি কী রকম ফর্ম পাবেন এবং কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনাকে, যারা বিবাহিত মহিলা তাদেরকে অবশ্যই স্বামীর ঠিকানা স্থায়ী ঠিকানা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা
মনে রাখতে হবে, না হলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার কিন্তু ভেরিফিকেশন হবে, সেটা আপনার আবেদন বাতিল হতে পারে। এবং অবশ্যই কিন্তু আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনাকে আবেদনটা ফিল আপ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আপনাকে যে সকল কাগজপত্র লাগবে এখানে প্রথমে দেওয়া আছে আপনাকে সদ্য তোলা, আপনাকে দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে, ছবির সাইজ অবশ্যই কিন্তু 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার হতে হবে। পাসপোর্ট সাইজের একটু বড়, এটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার। অবশ্যই আপনাকে 3টি ছবি আপনাকে দিতে হবে। এবং অবশ্যই আপনাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর অনুকূলে আপনাকে সোনালী ব্যাংক এর মাধ্যমে কিন্তু আপনাকে ট্রেডের মাধ্যমে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং কীভাবে করবেন তা একটু পরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে চিঠি দেওয়ার সময় অবশ্যই আপনাকে ফেরত খামসহ আপনাকে ডাক টিকিট পাঠাতে হবে। এখানে আপনাকে 20 টাকা মূল্যের ডাক টিকিট কিন্তু দিতে হবে খামের মধ্যে। এরপরে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট আর ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান অথবা আপনার ইউনিয়নের যে ওয়ার্ড কাউন্সিলর আছেন তার বা চেয়ারম্যান আছেন তার বরাবর যে আপনাকে একটি যে সনদপত্র দেওয়া হয় সেই সনদপত্র বা আপনাকে নাগরিকত্ব সনদপত্র সেটা কিন্তু অবশ্যই আপনাকে তাদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে এবং অবশ্যই আপনাকে মূল কপি সেটা সাথে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা আপনার সার্টিফিকেট বা সনদপত্র কিন্তু অবশ্যই আপনাকে সত্যায়িত করে সেটার সাথে জমা দিতে হবে। এরপরে আপনাকে প্রথম শ্রেণী গ্রেজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনার যে চারিত্রিক সনদপত্র সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে সত্যায়িত করে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে জাতীয় পরিচয়পত্র অথবা আপনার যে জন্ম নিবন্ধন আছে যেটার যে কোনো একটা দিলে হয়। অবশ্যই আপনি যদি জাতীয় পরিচয়পত্র দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্রটা সত্যায়িত করতে হবে। এবং যদি আপনি আপনার যে জন্ম নিবন্ধন দেন সেটা কিন্তু অবশ্যই অনলাইন ভেরিফিকেশন কপি দিয়ে দেবেন, সেক্ষেত্রে এখানে কোনো ঝামেলা নেই। এরপরে আপনারা যারা মুক্তিযোদ্ধা করে দেবেন সেক্ষেত্রে তাদের বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে সত্যায়িত করে জমা দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স কিন্তু হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং 19 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে, আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা, এরপরে আপনাকে মৌখিক পরীক্ষা, এই তিন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা মূলত আপনার যারা কম্পিউটার অপারেটর আবেদন করবে তাদেরকে মূলত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে, বাকিগুলোতে আপনাদের লিখিত পরীক্ষার পরে ডিরেক্ট আপনাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এখানে আপনাকে কোনো বেতন ভাতা দেওয়া হবে না লিখিত পরীক্ষা এবং আপনার মৌখিক পরীক্ষা চলাকালীন সময়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে খামের উপরে অবশ্যই আপনার নিজের নাম লিখতে হবে, পদের নাম লিখতে হবে এবং অবশ্যই আপনার যদি কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটার নাম এখানে লিখে দিতে হবে আপনাকে। এবং চিঠির উপরে কীভাবে কী লিখবেন না লিখবেন তা একটু পরে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। সো আপনাকে মূলত 12 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনাকে বিকেল 5টার আগে সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে কিন্তু আপনি সেখানে জমা দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে, সেটা হচ্ছে এখানে যদি আপনাদের একটু মার্ক করে দেখা, এখানে দেখতে পাচ্ছেন দরখাস্তটি আপনাকে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নীলফামারী বরাবর কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। এবং অবশ্যই কিন্তু আপনাকে 19 ডিসেম্বর 2024 সালের মধ্যে আপনাকে কিন্তু এটা পাঠাতে হবে। সো এইভাবে মূলত আপনাকে আবেদন এর কিছু নির্দেশনা বলে দিলাম। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনাকে একটি ফর্ম নিতে হবে। এরকম একটা ফর্ম আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, এটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে গিয়ে ডিরেক্ট ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার পরে পরবর্তীতে আপনাকে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। অবশ্যই আপনাকে নিজ হাতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে বরাবর। আপনি যদি আবারও একটু সার্কুলার দেখি এখানে দেখতে পাচ্ছেন বরাবর আপনাকে লিখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ঠিকানা আপনি লিখে দেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখানে লিখবেন আপনি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নীলফামারী। এছাড়াও আপনারা যারা এখানে দেখতে পাচ্ছেন এইতে আবেদন করবেন, আপনারা যারা অতিরিক্ত জেলা দায়রা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও নিয়োগ অতিরিক্ত জেলা ও দায়রা জজ 1 আদালত নীলফামারী। এই ঠিকানায় কিন্তু আপনাকে এই জায়গায় লিখে দিতে হবে। সো এখানে এই ঠিকানা লেখার পরে মূলত এখানে লিখবেন, এই দেখতে পাচ্ছেন এখানে পদের নাম, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদের নাম এখানে লিখে দেবেন। আপনি চাইলে কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন। সো সেক্ষেত্রে এখানে আপনাকে পদের নাম লিখতে হবে, অবশ্যই আপনি ভালো হবে এবং সুন্দর করে আপনি নিজ হাতে লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির নাম্বার, এখানে বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া নাই, সেক্ষেত্রে এখানে আপনি বিজ্ঞপ্তির নাম্বার দিতে হবে না। সেক্ষেত্রে এখানে আমরা যদি একটু সার্কুলারে দেখি এখানে কোনো বিজ্ঞপ্তির নাম্বার দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে আপনাকে বিজ্ঞপ্তির নাম্বার দিতে হবে না।
এবং এখানে আপনাকে আবারও লিখতে হবে, এখানে তারিখ লিখতে হবে এবং যেই তারিখে প্রকাশিত হয়েছে সেই তারিখ লিখবেন। এখানে আপনি 29/11/2024 সাল এখানে লিখে দিবেন। এখানে প্রত্যেকটা ঘরে কিন্তু এক একটা করে লিখতে হবে, প্রত্যেকটা ঘরে এক একটা সংখ্যা লিখতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রার্থীর নাম লিখতে হবে। এখানে আপনি বাংলায় লিখবেন এবং নিচে আপনাকে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার, দুটো একটা দিলেই হয়। যে কোনো একটি আপনি এখান থেকে লেখা শুরু করবেন এবং এখান থেকে এক করে এক একটা ঘর থেকে এক একটা সংখ্যা আপনি লিখে দিবেন। এরপর দেখবেন জন্ম তারিখ, এখানে আপনি জন্ম তারিখ প্রথমে দিন, পরে মাস, পরে বছর লিখে দেবেন। এরপরে আপনি এখানে জন্ম স্থান, জন্ম যে জেলা, সেই জেলা ঠিকানা এখানে লিখে দেবেন, বা আপনি যদি যেই জেলাতে জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম লিখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার বিজ্ঞপ্তির তারিখ লিখবেন। আপনার দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তির তারিখ, আমরা যদি একটু সার্কুলারে দেখি এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির তারিখ দেওয়া হচ্ছে 28/11। এই তারিখের মধ্যে আপনার বয়স কত হয়েছে সেটা লিখে দেবেন। 28 নভেম্বর 2005 সালের মধ্যে আপনার তারিখ কত হয়েছে সেটা, 24 সালের মধ্যে আপনার তারিখ কত সেটা দিয়ে দেবেন। প্রথমে আপনাকে বছর লিখতে হবে, তারপরে আপনাকে মাস, পরে দিন লিখতে হবে। এরপরে এখানে আপনাকে আপনার পিতার নাম, মাতার নাম, পরে আপনাকে পিতার নাম লিখতে হবে। এরপরে আপনাকে ঠিকানা, প্রথমে আপনার গ্রামের নাম, যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে রোড নাম্বার, ফ্ল্যাট নাম্বার দিবেন, তারপরে গ্রামের নাম বা মহল্লার নাম, তারপরে হচ্ছে ওয়ার্ড বা ইউনিয়ন, দুটো একটা দিলে হয়, তারপরে ডাকঘর, তারপরে পোস্ট কোড, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে জেলা। এরপরে এখানে আপনাকে অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিতে হবে এবং যদি আপনার মেইল নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে মেইল নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার জাতীয়তা লিখে দেবেন বাংলাদেশি এবং ধর্ম লিখবেন, আপনাদের জেন্ডার লিখবেন, তারপর পেশা লিখবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। প্রথমে আপনি আপনার সর্বনিম্ন যে যোগ্যতা, এখানে আপনি এসএসসি থেকে শুরু করবেন। আর যদি আপনি অষ্টম শ্রেণী বা আপনার নৈশপরীতে আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখানে প্রথমে অষ্টম শ্রেণী বা জিএসসি ফিল আপ করতে হবে, তারপরে আপনাকে এসএসসি এবং এইচএসসি। এবং যদি আপনি এইচএসসি পদে বা যেই পদে আবেদন করবেন সেই পদ যদি আপনার এইচএসসি বা অনার্স চেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে প্রথমে আপনি এসএসসি লিখবেন, পরে আপনার এইচএসসি, তারপরে হচ্ছে আপনার অনার্স, তারপর যদি মাস্টার থেকে থাকে সেক্ষেত্রে মাস্টার দিবেন। তারপর এখানে বিষয় লিখতে হবে, আপনি যদি বিজ্ঞানে পড়ে থাকেন বিজ্ঞান, যদি মানবিক পড়ে থাকেন মানবিক লিখবেন, তারপরে প্রতিষ্ঠানের নাম লিখে ছোটো করে লিখবেন। এরপরে পাশের সাল, তারপরে আপনার শিক্ষা বোর্ড বা আপনার বিশ্ববিদ্যালয়, এরপরে আপনার গ্রেড কত পেয়েছেন সেটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতার মধ্যে আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দিবেন। যেক্ষেত্রে আপনার কম্পিউটার যে কোর্স সেটা হচ্ছে আপনার অতিরিক্ত যোগ্যতা, সেক্ষেত্রে আপনি এখানে অতিরিক্ত যোগ্যতা দিতে পারেন। এছাড়াও আপনার অনেক খেলাধুলার অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে অনেক কারো, সেক্ষেত্রে আপনি এখানে লিখে দিবেন। এবং আপনার এখানে অভিজ্ঞতা বিবরণ, আপনি যেই পদে আবেদন করবেন সেই পদ যদি অভিজ্ঞতা চেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এখানে অভিজ্ঞতা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার অভিজ্ঞতার মধ্যে আপনার এখানে যদি অভিজ্ঞতা চেয়ে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে অভিজ্ঞতা লিখে দেবেন এবং যার যেটা অভিজ্ঞতা চাকরি সেটা এখানে লিখে দিতে হবে এক লাইনের মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি এখানে কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে কোটাতে টিক মার্ক দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে চালান নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে চালান যে তারিখে চালান জমা দিয়েছে সে তারিখটা দিয়ে দিবেন এবং এখানে ব্যাংকের শাখার নাম লিখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি বিভাগীয় প্রার্থী বলতে আপনি যে পদে আবেদন করেছেন বা করবেন সেই পদে যদি কোনো এর আগে চাকরি করে থাকেন সরকারি, আধা সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেক্ষেত্রে টিক মার্ক দিবেন, না থাকলে ন্যূনতম টিক দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জমাদানের তারিখ লিখতে হবে, যে তারিখে জমা দেবেন সেই তারিখ এখানে লিখে দিবেন। এবং এখানে এই পাশে অবশ্যই আপনাকে একটি স্বাক্ষর দিতে হবে, আপনার যে স্বাক্ষর সেটা বা নাম সেখানে দিয়ে দিবেন। এভাবে মূলত আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে এখানে লিখবেন বরাবর আপনি যেটাতে জমা দেবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা আদালত এখানে লিখে দিবেন। এবং এই পাশে মূলত আপনাকে একটি ছবি এবং আপনাকে এই উপরে বাকি দুটো ছবি কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়াও আপনারা যারা এই ফর্মটি নিয়ে বিস্তারিত দেখতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সঠিকভাবে চিঠি লেখা ও পাঠানোর নিয়ম এবং কিভাবে জমা দিবেন। এই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কীভাবে চিঠি পাঠাতে হবে, কোথায় কোন স্টিকার লাগাতে হবে না লাগাতে হবে এবং কিভাবে জমা দিবেন সেটার বিস্তারিত প্র্যাকটিক্যালে কিন্তু সেখানে আমি দেখিয়ে দিয়েছি। সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন কীভাবে লিখতে হবে, কোথায় টাকা জমা দিতে হবে এবং আপনিও চাইলে অফলাইনের মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিও দেখতে হবে। এই ভিডিওতে আপনি বিস্তারিত দেখতে পাবেন কীভাবে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে এবং সেটার বিস্তারিত ভিডিও কোথায় আপনি কীভাবে টাকা জমা দেবেন। চাইলে কিন্তু আপনি এখানে এই ভিডিওর মাধ্যমে অফলাইনের মাধ্যমে কীভাবে আপনি অনলাইনে আপনি টাকা জমা দিতে পারেন সেটার বিস্তারিত ভিডিও সেখান থেকে দেখতে পাবেন এবং সেই ভিডিও দেখলে আপনি ইনশাআল্লাহ বুঝে নিতে পারবেন কীভাবে আপনার টাকাটা জমা দেবেন এবং সেই ভিডিও দেখলে আপনি খুব সহজেই কীভাবে
আবেদন করতে হয় সেটার বিস্তারিত সেখানে জানতে পারবেন, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাআল্লাহ আপনার আবেদন সঠিকভাবে হয়ে যাবে। আর সেই জন্য আপনাকে এই ভিডিওটি বিস্তারিত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার যে আবেদন সেটা কিন্তু করে ফেলতে পারবেন। সো এই ছিল মূলত আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।